আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন। দেশে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকার রাজস্ব বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসাদ মনসুর। পাশাপাশি কমে যাবে দুর্নীতিও। রবিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমকেশ এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়া আইন ব্যবহার করতে হবে আর এ বিষয়ে দ্রুতই আইন করা হবে বলেও জানান গভর্নর। দেশে ইসলামী ব্যাংকের হাত ধরে 1983 সালে প্রথম চালু হয় ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম। শরিয়া মেনে লেনদেন, অংশীদারিত্ব ও লাভ লোকসান নীতির কারণে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এই ব্যাংকিং ব্যবস্থা। ফলে অনেক ব্যাংকই এই পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম চালু করে। তবে নামে শরিয়া ভিত্তিক বলা হলেও নিয়ম মানছে না কেউ কেউ। এমন বাস্তবতায় রবিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমক্যাশ এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়া আইন ব্যবহার করতে হবে। এ বিষয়ে দ্রুতই আইন করা হবে বলেও জানান গভর্নর। আমাদের লক্ষ্য হওয়া উচিত শরিয়া ভিত্তিক প্রিন্সিপালসকে মেনে আমরা কিভাবে সর্বোচ্চ মানের সেবা এবং রিটার্ন দিতে পারবো, ডিপোজিটরকে হাইয়েস্ট রিটার্ন দিতে পারবো এবং ইনভেস্টরকেও হাইয়েস্ট মানে অ্যাক্সেস টু ফান্ড দিতে পারবো। আমরা ইসলামিক ব্যাংকিং ল ড্রাফট প্রায় শেষ হয়ে আসছে। এটা আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আছে বাহরাইন বেসড এবং মালয়েশিয়া বেসড আইএফএসবি তাদের সাথে আলোচনা করে আমরা এই লটা করছি। গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা রাজস্ব বাড়বে। পাশাপাশি কমে যাবে দুর্নীতিও। ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে এবং সেটা একটা বড় উদ্দেশ্য। আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। এইখানে কাজ করলে পরে আমরা দুর্নীতির উপরও একটা অভিজ্ঞতা আনতে পারবো, আমরা অর্থনীতিকে সচ্ছল একটা চিত্র দেখতে পারবো। শীঘ্রই ইনস্ট্যান্ট ইন্টার অপারেট পেমেন্ট সিস্টেম স্থায়ীভাবে যুক্ত হবে সবগুলো ব্যাংক, মোবাইল, ফাইন্যান্স ও মাইক্রো ক্রেডিট। ফলে প্রান্তিক পর্যায়ে হসপিটাল, বাজার, প্রয়োজনীয় বিল পরিশোধ কিংবা মাইক্রো ফাইন্যান্স, এসএমই সব স্তরে লেনদেন মোবাইল ফাইন্যান্স সার্ভিসের মাধ্যমে করার পরামর্শ দেন গভর্নর। ভবিষ্যৎ বাংলাদেশে অনেক। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন থেকে কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট দেয়া যাবে মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আর এনবিআর চেয়ারম্যান বলেন, কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে কোটি টাকার লেনদেন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে করা সম্ভব হবে। এতে কমে আসবে জালিয়াতি, রাজস্ব আদায়ও বাড়বে। আর এই সময়ে ব্যবসায়ীদের সব রিসিট এবং পেমেন্ট ডিজিটাল ওয়ালেটের আওতায় আনতে হবে, এমনটাও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের সব আর্থিক লেনদেনকে ডিজিটালাইজেশনের আওতায় আনা গেলে প্রতি বছর টাকা ছাপানো ব্যয় বাবদ 20,000 কোটি টাকার সাশ্রয় হবে। বাংলাদেশ ব্যাংকে বছরে টাকা ছাপানোর জন্য 20,000 কোটি টাকা খরচ করা লাগে। বাংলাদেশ ব্যাংক তো খরচ করে না, এটা জনগণের টাকা, বুঝতে হবে। তার মানে বাংলাদেশের 18 কোটি জনগণকে টাকা ছাপানোর জন্যই বছরে 20,000 কোটি টাকা খরচ করা লাগে, সেটাও কমে যাবে। কোনো দেশের সঙ্গেই সম্পর্কের অবনতি চায় না সরকার, মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, আইপিএল এর ঘটনায় ভারত বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। রোববার সচিবালয়ে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আমদানি নীতিমালার সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিমালা উপস্থাপন করা হবে। আর এ সময়ে বাণিজ্য সচিব আর মাহবুবুর রহমান বলেন, আমদানি নীতিমালা সংশোধনের ফলে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অনেক দেশের বাণিজ্য সহজ হবে। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি, আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। আমাদের দেশ স্পেসিফিক মানে যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি যে কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বাইল্যাটারাল সিদ্ধান্ত নিই না। কারো পা নেই, কেউ দৃষ্টিহীন, কেউ চলাচলে অক্ষম। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী ঘোড়ারপাড়া গ্রামের 3 কৃষক। তাদের সফলতা এখন অনেকেরই অনুপ্রেরণার গল্প। মাহতাব উদ্দিন লালনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের কৃষক সামেদুল ইসলাম 10 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে শুকিয়ে যায় তার দুটি পা। ধীরে ধীরে হারিয়ে ফেলেন চলার সক্ষমতা। সেই থেকে শুরু জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধী অনেকেই জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিলেও কৃষক সামেদুল বেছে নেন কৃষিকাজ। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পৈতৃক জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েও করছেন চাষাবাদ। নিজের উপার্জনেই সামলাচ্ছেন পরিবার। আমি নিজে কৃষিকাজ টুকটাক করি, ওই দিয়ে আমার সংসার চলে। তা কারোর কাছে হাত পাতা লাগে না। যদি সরকার যদি কোনো সুযোগ সুবিধা দিত, কি কোনো যদি আর্থিক সহযোগিতা করতো, তাহলে আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারতাম। সামেদুলের মতো একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী জামরুল ইসলাম ও দৃষ্টি প্রতিবন্ধী টিপু নিয়াজও প্রতিবন্ধকতাকে জয় করেছেন। তারাও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। আমারও কিছু জমি জায়গা আছে, ওই জমি জায়গাতে আবাদ টাবাদ করি, কারোর কাছে হাত পাতা লাগেনি। নিজের সামর্থ্য দিয়ে গরু কিনে গরু পালছি। পেঁয়াজ 1 বিঘে 2 বিঘে, পর আবার 1 বিঘে লাগিয়েছে। ধান 15 কাঠা আছে, ভুট্টা আছে 10 কাঠা। আমি নিজেই চললাম, আমি সরকার কিছু দেয়, এটাই বেশিরভাগ আমার। এই 3 প্রতিবন্ধীর হার না মানা জীবন সংগ্রাম অনুপ্রাণিত করছে অন্যদেরও। ওই গতাল অবস্থায় যে খাটাখাটনিতে চলে সেভাবে সংসার চলে। সরকাররা যদি সাহায্যভাবে যদি পাশে দাঁড়ায়, তাও আমরা ভালো হতে পারবো। আমি এলাকাবাসী হিসাবে একটু দাবি, কেউ যদি পাশে দাঁড়ায় তারা একটু স্বাবলম্বীভাবে ফ্যামিলি নিয়ে সামান্যভাবে চলতে পারে। তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা সমাজসেবা অধিদপ্তরের। এই অর্থ বছরেও প্রতিবন্ধী খাতে বরাদ্দ আছে। এবার আমি আশা করি যে ওনারা যদি এই আবেদনটা একটু জরিপ ফর্ম এটা পূরণ করা হলে, বিশেষ করে ডাক্তার যেদিনে আইডেন্টিফাই করেন, নির্দিষ্ট একটা দিনে ডাক্তার সময় দেন, সেই দিনে একটু কষ্ট করে আসলে পরে এই কার্ডটা হয়ে যাবে। নিজের কর্মপ্রচেষ্টার মাধ্যমে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই 3 কৃষক। সরকারি সহযোগিতা পেলে জীবন সংগ্রামের পথে তারা আরো এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবজি উৎপাদনের অন্যতম কেন্দ্র নরসিংদীর শিম রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। স্থানীয় কালেকশন পয়েন্ট থেকে এসব সবজি সরাসরি সংগ্রহ করছে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। তাদের সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিন্ডিকেট ছাড়াই সবজি বিক্রি এবং ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। নরসিংদীর বেলাব উপজেলা থেকে এই অর্থ বছরে প্রায় 20,000 মেট্রিক টন শিম বিদেশে রপ্তানি করা হয়েছে। গাছে থোকায় থোকায় ঝুলছে লাউ আঙুর। আর ইউটিউব দেখে বিদেশি জাতের আঙুর চাষ করেছেন নওগাঁর মান্দা উপজেলার শাহাপুর গ্রামের খালিকুজ্জামান রাজীব। মাচা পদ্ধতিতে চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন তিনি। আর রাজীবের এই ভিন্ন জাতের আঙুরের বাগান দেখতে স্থানীয়দের অনেকেই এখন আসছেন সেখানে। অনেকেই উদ্বুদ্ধ হয়ে আবার তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেছেন, প্রথমবারের মতো এই জাতের আঙুরের ব্যাপক ফলন হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু। দর্শক, এই ছিল বিজনেস টাইমের এখনকার আয়োজন। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।